নমস্কার, গুরু কৃপাহি কেবলম। আমি আপনাদের ভৌম দোষ বা মাঙ্গলিক দোষ নিয়ে এর আগেও আলোচনা করেছি। আজকে আমি একটু অন্যভাবে আপনাদের মাঙ্গলিক দোষ বা ভৌম দোষ নিয়ে আলোচনা করছি। যেসব জাতক জাতিকার জন্মকুণ্ডলী আছে তারা নিজেরাই দেখে নেবেন মাঙ্গলিক দোষ বা ভৌম দোষ 1, 4, 7, 8-এ মঙ্গল বসে থাকলেই যে মাঙ্গলিক দোষ হবে সেটা কিন্তু নয়। আমি বিস্তারিত আলোচনা করব। যেসব ভাই বোনেরা জ্যোতিষ শিখছেন তাদেরও উপকার লাগবে, যারা জ্যোতিষ চর্চা করছেন তাদেরও এটা উপকারে লাগবে, যারা সাধারণ জ্যোতিষ সম্পর্কে কোনো জ্ঞান নেই কিন্তু জন্মকুণ্ডলী আছে তাদেরও অনেকটাই সুবিধা হবে। কোনো জ্যোতিষ ভাইদের কাছে গিয়ে জানতে হবে না, জন্মকুণ্ডলী বার করে দেখে নেবেন কোনভাবে কোন গ্রহ বসে আছে এবং কখন মাঙ্গলিক দোষ হয় সেই নিয়ে আপনাদের আমি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের জানাচ্ছি। জন্মছকে মঙ্গল গ্রহের বিশেষ প্রভাব হয়। জন্মছকে যে কোনো জাতক জাতিকাদের মঙ্গল গ্রহের বিশেষ প্রভাব হয় তার স্থিতির দ্বারাই মাঙ্গলিক বিচার করা হয়। তার স্থিতির দ্বারাই মাঙ্গলিক বিচার করা হয়। জন্মছকে যদি মঙ্গল লগ্নে 1, 4, 7, 8, 12 ভাবে বা ঘরে হলে জাতক জাতিকার মাঙ্গলিক বলা হয় বা মঙ্গলের দোষ বলা হয়। বিবাহের সময় সেই জন্যে মাঙ্গলিক ছেলের সঙ্গে মাঙ্গলিক মেয়ের বিয়ে দিতে হয়। কিন্তু লগ্ন ছাড়াও আমরা চন্দ্র থেকে এটা বেশি বিচার করি। চন্দ্র থেকে বিচার করে দেখতে হবে তার 1, 4, 7, 8, 12 ঘরে মঙ্গল বসে আছে কিনা, তখনই তাকে আমরা মাঙ্গলিক দোষ, সাধারণ জ্যোতিষরা তাকে মাঙ্গলিক দোষ বলে গণ্য করে। তার মানে হলো দুজনেরই জন্মছক বিচার করতে হবে এবং জোটক বিচার করে বিবাহ দিতে হবে। দুজনের মাঙ্গলিক যদি দোষ থাকে তাহলে সেই দোষ খণ্ডন হয়। মাইনাস ইজুয়াল টু মাইনাসে এই দোষ কেটে যায়। সেইভাবে দুইজনের দোষ কেটে যায়, তখন বিবাহ দিলে কোনো রকম বাধাপ্রাপ্ত হয় না। যদি দুজনের মধ্যে একজনের জন্মছকে মাঙ্গলিক দোষ হয়, এটা মাথায় রাখবেন, আর অন্য জন্মছকে 1, 4, 7, 8, 12 ঘরে যদি শনি রাহু স্থিতি হলে তখন দুইজনের জন্য শুভ ফল প্রদান করে। বোঝা গেল? আবার বলি, দুইজনের মধ্যে একজনের জন্মছকে মাঙ্গলিক দোষ আছে, জাতকের যদি মাঙ্গলিক দোষ থাকে, জাতিকার যদি মাঙ্গলিক দোষ না থাকে, কিন্তু জন্মছকে 1, 4, 7, 8, 12 ঘরে যদি শনি রাহু স্থিতি হয়, যে কোনো একটি ঘরে শনি রাহু স্থিতি হয়, তখন দুইজনের জন্য শুভ বলে গণ্য করা হবে। কিন্তু এতে অনেকেই জ্যোতিষের মত ভিন্ন। ঠিক এই ধরনের মাঙ্গলিক বিচার করার জন্য চন্দ্রকুণ্ডলী বা চন্দ্র থেকে বিচার করা হয় বা করা উচিত। যে জাতক জাতিকার মাঙ্গলিক আছে কিনা, অনেক সময় দেখা যায় যে জন্মছকে লগ্ন থেকে মানে 1, 4, 7, 8 বা 12 ঘরে নেই, কিন্তু চন্দ্র থেকে 1, 4, 7, 8, 12 ঘরেতে মঙ্গল আছে, তাহলে সে মাঙ্গলিক দোষ বলে আমরা গণ্য করব। মাঙ্গলিক দোষ হয়। এই মাঙ্গলিক দোষের অপবাদ থেকে জানুন। অনেকেই জানেন না। মাঙ্গলিক দোষের অপবাদ নিয়ে আমি কয়েকটি কথা বলছি। 1 নম্বর পয়েন্ট, যদি কোনো জাতক বা জাতিকার জন্মছকে 1, 4, 7, 8 এবং 12 ঘরে মঙ্গল হয়, অন্য জাতক জাতিকার জন্মছকে শনি রাহু বা নিজে মঙ্গল ঠিক সেই ঘরে হলে তাহলে মঙ্গল দোষ হয় না। এটা ভালো করে মাথায় রাখুন। যদি কোনো জাতক জাতিকা জন্মছকে 1, 4, 7, 8, 12 ঘরে মঙ্গল হয়, অন্য জাতক জাতিকার জন্মছকে শনি রাহু বা নিজে মঙ্গল ঠিক সেই ঘরে হলে 1, 4, 7, 8, 12 ঘরে হলে তাহলে মঙ্গলের দোষ হয় না, অর্থাৎ মাঙ্গলিক দোষ হয় না। মীন রাশির মঙ্গল সপ্তম ভাবে এবং কুম্ভ রাশির মঙ্গল অষ্টম ভাবে হলে মাঙ্গলিক দোষ হয় না। এখন জ্যোতিষ ভাইরা 1, 4, 7, 8, 12 ঘরে মঙ্গল বসে আছে মাঙ্গলিক দোষ বলে উল্লেখ করে, কিন্তু আমি এখানে আপনাদের বারবার বলছি সব সময় মাঙ্গলিক দোষ হয় না। 1, 4, 7, 8, 12 ঘর ধরলে হবে না। মীন রাশির মঙ্গল সপ্তম ভাবে
মীন রাশির মঙ্গল সপ্তমভাবে এবং কুম্ভ রাশির মঙ্গল অষ্টমভাবে হলে মঙ্গলের দোষ হয় না বা মাঙ্গলিক দোষ হয় না। যদি বৃহস্পতি বা শুক্র লগ্নে হয়, কোনো জাতক জাতিকার বৃহস্পতি বা শুক্র লগ্নে হয় বা সপ্তমভাবে মঙ্গলের দোষ হয় না। যদি কোনো জাতক জাতিকার লগ্নে বৃহস্পতি বা শুক্র থাকে, হ্যাঁ, লগ্নে শুক্র থাকে বা সপ্তমভাবে মঙ্গল বসে থাকলেও মাঙ্গলিক দোষ হয় না। সপ্তমভাবে মঙ্গল বসে আছে, মাঙ্গলিক দোষ বলে, মাঙ্গলিক দোষ খণ্ডন করতে হবে, প্যাডেতে লিখে দিল বড় বড় করে। কিন্তু এটা মাথায় রাখুন, যদি লগ্নে শুক্র বা বৃহস্পতি থাকে, হ্যাঁ, আর সপ্তমভাবে মঙ্গল বসে আছে, কিন্তু তখন মাঙ্গলিক দোষ খণ্ডন হয়, মাঙ্গলিক দোষ হয় না। মাঙ্গলিক বরের সঙ্গে মাঙ্গলিক কন্যার সঙ্গে বিয়ে হলে মঙ্গলের অনিষ্ট প্রভাব হয় না। জাতক বা জাতিকার দুজনারই যদি মাঙ্গলিক থাকে তাহলে মাঙ্গলের অনিষ্ট প্রভাব হয় না। যদি মঙ্গল নিজ রাশি শত্রু রাশিতে স্থিত হলে বা অস্ত্র বা বক্রি হলেও মঙ্গলের দোষ হয় না। ভারী মজার জিনিস, মন দিয়ে শুনুন। মাঙ্গলিক কখন আমরা বলবো? যখন তখন 1 4 7 8 ধরেই মাঙ্গলিক বলে দেবো, জাতক বা জাতিকাকে বিভ্রান্ত করব তা নয়। মন দিয়ে শুনুন। যদি মঙ্গল নিজ রাশিতে, যেমন নিচস্থ হয় মঙ্গল কোথায়? কর্কট রাশিতে, সেই রকম আমি একটা উদাহরণ দিলাম, কর্কট রাশিতে মঙ্গল নিচস্থ হয়। যদি মঙ্গল নিজ রাশি বা শত্রু রাশিতে স্থিত হলে বা অস্ত্র বা বক্রি হলে মঙ্গলের দোষ হয় না। এটা মাথা রাখ। মেষ রাশির মঙ্গল লগ্নে হলে, মেষ রাশির মঙ্গল লগ্নে হলে, মেষ রাশির লগ্নে মঙ্গল হলে বৃশ্চিক রাশির মঙ্গল চতুর্থভাবে, মকর রাশির মঙ্গল সপ্তমভাবে, কর্কট রাশির মঙ্গল অষ্টমভাবে, ধনু রাশির মঙ্গল দ্বাদশভাবে স্থিত হলে মঙ্গলের দোষ হয় না। বোঝা গেল? আবার বলি, মেষ রাশির মঙ্গল লগ্নে হলে, মেষ রাশির মঙ্গল যদি লগ্নে হয়, বৃশ্চিক রাশির মঙ্গল যদি চতুর্থভাবে হয়, মকর রাশির মঙ্গল সপ্তমভাবে হয়, কর্কট রাশির মঙ্গল অষ্টমভাবে হয়, ধনু রাশির মঙ্গল দ্বাদশভাবে স্থিত হলে মঙ্গলের দোষ হয় না। তাহলে সকলকে আমরা মাঙ্গলিক দোষ বা মঙ্গলের দোষ বলতে পারি না। কেন্দ্র বা মূল ত্রিকোণে শুভ গ্রহ হলে, যেমন 3 6 11 ভাবে অশুভ গ্রহ হলে মঙ্গলের দোষ হয় না। চমৎকার। কেন্দ্র এবং মূল ত্রিকোণে শুভ গ্রহ হলে, কেন্দ্র এবং মূল ত্রিকোণে যদি শুভ গ্রহ হয়, কেন্দ্র আমরা কোনটাকে ধরি? 1 4 7 10, 1 4 7 10, এইটা হচ্ছে কেন্দ্রস্থান। এই কেন্দ্রস্থান বা মূল ত্রিকোণে শুভ গ্রহ হলে এবং 3 6 11 ভাবে অশুভ গ্রহ হলে মঙ্গলের দোষ হয় না। এটা মাথায় রাখবে। যদি সপ্তমভাবেই মঙ্গল হলে মঙ্গলের দোষ হয় না। যদি সপ্তমভাবেই মঙ্গল হলে মঙ্গলের দোষ হয় না। এই ধরনের অনেক যোগ, অনেক জ্যোতিষ গণনাতে বলা হয়, যার মধ্যে মঙ্গলের অশুভ দোষ বা প্রভাব কেটে যায়, এটাই বলা যায়। কিন্তু এতে অনেক জ্যোতিষগণের একমত নেই। অনেক জ্যোতিষবিদরা এটা বলে যে এই সব পরিস্থিতিতে বরবধূর জন্মছক দেখার পরেই সঠিক বলা যেতে পারা যায় যে মঙ্গলের কী প্রভাব আছে। বিভিন্ন রকম জ্যোতিষ বিভিন্ন রকমভাবে বিচার করে থাকেন। আমি আমার 29 বছর অভিজ্ঞতায় আমি অনেক গবেষণা করে পিএইচডিও করেছি। আজ আমি মঙ্গলের কোথায় প্রভাব কিভাবে হলে সেটা হয় আমি আপনাদের বললাম। নমস্কার।